ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। বানচালের ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ৭ দলের। শেখ হাসিনা ও কামালের নির্দেশেই জুলাই গণহত্যা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি। শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। ভারতে বসে ঐক্য বিনষ্টের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ভোট বানচালের চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান গয়েশ্বরের। এবং ডাকসুর নারী প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতার ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। অভিযুক্ত সংগঠনের কেউ নয় দাবি শিবিরের। তদন্ত কমিটি গঠন। বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত জানিয়েছে ইসলামী আন্দোলন ও এলডিপি। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলে গণ অধিকার পরিষদ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে বলে শঙ্কা জানায় গণসংহতি আন্দোলন। যদিও সব শঙ্কা দূরে ঠেলে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনূস। সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভোট বানচালের ষড়যন্ত্র নিয়েও। একদিনের ব্যবধানে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় মঙ্গলবার বিকেলে শুরু হওয়া বৈঠকে অংশ নেন গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ 7টি দল। বৈঠকের শুরুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান রাজনীতিকরা। আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এবি পার্টি ও গণসংহতি আন্দোলন জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি। সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। পিআর পদ্ধতি নিয়ে মতবিরোধে জড়ায় ইসলামী আন্দোলন ও এলডিপি। আর গণ অধিকারের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধের। ইলেকশনটা পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে এবং এর আগে সংস্কার চাই। একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন, এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। সরকারকে বলেছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন জানিয়ে প্রেস সচিব বলেন, বানচালের ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এছাড়া চক্রান্ত মোকাবেলায় রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের চক্রান্ত রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করা জাতীয় পার্টির বিচার আইন অনুযায়ী হওয়া উচিত বলে মনে করেন রিজভী। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনদুর্ভোগ বিবেচনায় র্যালি বাতিল করে দেশজুড়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় খাল পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় দলটির তুরাগ থানা কমিটি। কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ভারতে বসে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে কান দেবেন না, কারণ গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য
আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। এর আগে দুপুরে রাজধানীর মানিকনগরে জলাশয় পরিষ্কার ও গাছ রোপণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় নির্বাচন বানচালে তৎপর অদৃশ্য শত্রুর বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভোটটা যাতে না দিতে পারেন তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন, ফ্যাসিবাদের অনুসারীদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেয়ার প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। এ সময় ডাকসুর সাবেক ভিপির ওপর হামলা ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন রিজভী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখে এ হুঁশিয়ারি দেন তিনি। জাতির এই ক্রান্তি লগ্নে অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হওয়া দরকার। তা না হলে আগামীতে নির্বাচন সুন্দর হবে বলে মনে হয় না, জাতি এরকম নির্বাচনকে গ্রহণ করবে বলে মনে হয় না। যারাই এভাবে ব্রুটালি, মার্সিলেসলি যেভাবে আহত করা হয়েছে, এটা নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। তবে আমরা আশা করব যে এই ঘটনার তদন্ত হয়ে দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া দরকার, বিচারের আওতায় আনা দরকার। নির্বাচন সামনে রেখে অযৌক্তিক জেদের রাজনীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। দলগুলো নিজ নিজ দাবিতে অনড় থাকলে ক্ষমতায় আসতে পারে তৃতীয় পক্ষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠকে দলগুলোর মতপার্থক্যকে এভাবেই দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর হয়নি। তাই ভোট নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের শঙ্কার কথা বলছেন রাজনীতিকরা। রাজনীতিতে হঠাৎ উত্তেজনার মধ্যে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেও নিজ নিজ অবস্থান থেকে সরেনি দলগুলো। সংসদের বাইরে সংবিধান সংশোধনে রাজি নয় বিএনপি। জামায়াতের চাওয়া সনদ বাস্তবায়নে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন, আর এনসিপির দাবি আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই অ্যাক্টরদের মধ্যেই যদি ভিন্ন মত থাকে, তাহলে তো এটা নিয়ে তো সাধারণ মানুষের শঙ্কা থাকাটা স্বাভাবিক। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, দলগুলো নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকলে সহজ করবে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ। জামাত বা এনসিপি তারা এখন যে দাবিগুলো উপরে স্টিক করে আছে, বিএনপি যদি স্টিক করে যা আমরা মানব না, তারা যদি বলে তোমাকে মানতে হবে, সবাই হারবে এই গেমে। যদি ধরেন এই একগুঁয়েমিতার কারণে নির্বাচন না হয়, যারা দেশে ডেমোক্রেসি চায় না, সেই তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে, সামরিক শাসন আবার শুরু হবে দেশে, অথবা এই ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। বিশেষ করে যদি সামরিক শাসন আসে, তখন কিন্তু আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। দ্রুত ঐক্যবদ্ধ না হলে খারাপ ভবিষ্যতের দায় সব দলকেই নিতে হবে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। একেবারেই অযৌক্তিক জেদাজেদির রাজনীতি আমাদের সামনে অন্ধকার দিকে নিয়ে যাবে। এখনো যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে যে ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সের প্রবণতা আরও বাড়বে সামনে। সেই অবস্থায় যেন দেশকে তারা যদি তারা নিয়ে যেতে চায়, এটার দায় দায়িত্ব তখন তাদেরকেই বহন করতে হবে। নির্বাচন ও দাবি দেওয়া একসঙ্গে চলতে পারে এমন মন্তব্য করে ডক্টর সাব্বির মনে করেন, বৃহৎ স্বার্থে সবাইকে এক হতেই হবে। দেশে যে এখন অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এটার কারণে তাদের উপরে সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে।
মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয়। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা বলেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মামুনকে ক্ষমা করা হবে কিনা সে সিদ্ধান্ত আদালতের। আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুন অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন। মঙ্গলবার সকাল 11:50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। জবানবন্দিতে 2018 সালের নির্বাচনী অনিয়ম, গুম খুন, পুলিশে গোপালগঞ্জের সিন্ডিকেট সহ নানা বিষয় তুলে ধরেন। লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে, আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। নিজের দায় স্বীকার করে মামুন জবানবন্দিতে বলেন, শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, মামুনের সাক্ষ্য পৃথিবীর কোনো আদালত উড়িয়ে দিতে পারবে না। যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। আইজিপি থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। তাজুল ইসলাম বলেন, ক্ষমা করা না করার ক্ষমতা রয়েছে আদালতের। তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন, নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার। আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল। আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে। অপরাধবোধ, বিবেকের তাড়নায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার কথা জানান চৌধুরী আবদুল আল মামুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মনে করেন তিনি। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা জানান, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট। এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি দেখবেন সর্বোচ্চ আদালত। আগে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলেও পরোক্ষভাবে হস্তক্ষেপ করতেন নির্বাহী বিভাগ। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ৫৫ সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন মহামান্য হাইকোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে টানাপোড়েন এবং বিচার বিভাগে দ্বৈত শাসনের অভিযোগ করায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এ কারণে শুধু তাকে পদ হারাতেই হয়নি, করা হয় দেশ ছাড়া। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন, এ কারণে সরকারের পছন্দ মতো আদেশ না দিলে বদলি, বরখাস্ত সহ নানা হয়রানির শিকার হতে হতো বিচারকদের।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিলেন উচ্চ আদালত। বাতিল করা হয়েছে বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান। বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অনিশ্চয়তা আছে, যে ইনফ্লুয়েন্স আছে, যে প্রভাব আছে, যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। দিনের বেলা কোর্ট বসায়, রাতের গভীরে কোর্ট বসায়, যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার, কাকে বেল দিবে কাকে বেল দিবে না, কে পছন্দের কে অপছন্দের, এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। শুধু তাই নয়, 3 মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 116 অনুচ্ছেদকে পূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে যেই সচিবালয় হবে এটা কোনো কার্যকর সচিবালয় হবে না, এটা শুধুমাত্র একটা বিল্ডিং হবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণের ধারণা, কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে অধস্তন আদালতের কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করার মাধ্যমে এই দুটো মৌলিক বৈশিষ্ট্যকে খর্ব করা হয়েছে। আইনজীবীরা বলছেন, এ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকিদাতা আলী হোসেন শিবির নেতা। এ দাবি করে তার ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী প্যানেলও। যদিও শিবির প্যানেলের দাবি আলী হোসেন তাদের সংগঠনের কেউ নন। হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেল। ডাকসু নির্বাচনের প্রচারণার মধ্যে শিবির প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন এক শিক্ষার্থী। ঝড় ওঠে সমালোচনার, প্রতিবাদ জানায় বেশিরভাগ প্যানেল। মঙ্গলবার দুপুর ১২টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রদল নেতৃত্বের অভিযোগ, রিটকারীর মতোই শিবির দ্বারা নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয়া শিবির কর্মীর ছাত্রত্ব বাতিলের দাবি ছাত্রদল প্যানেলের। ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে, তার দায় ছাত্র শিবির নেয়নি। সারা রাত ধরে তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায়। কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দেয়, এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে। দুষ্কৃতিকারী এবং কালপ্রিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। অল্প সময়ের মধ্যে আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিকভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। ব্যবসায় শিক্ষা অনুষদে প্রচারণায় এসে শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম দাবি করেন ধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন। যদিও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের দাবি করেন হুমকিদাতা আলী হোসেন শিবিরেরই কর্মী। স্পষ্ট প্রমাণ আছে তিনি ছাত্র শিবিরের কর্মী, ছাত্র শিবিরের জনশক্তি, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। ধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় রিটকারী শিক্ষার্থীর প্যানেল। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে অসৌজন্যমূলক মন্তব্যের ঘটনা তদন্তে 2টি কমিটি করা হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। আজ থেকে হলে কোনো বহিরাগত অথবা কোনো অতিথি যাতে না থাকে এই বিষয়ে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রক্টোরিয়াল অফিস থেকে তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি, তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। প্রার্থীদের সাইবার বুলিং বন্ধে বিটিআরসি ও ডিএমপিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে কমিশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে প্রশাসন। চলছে জমা দেওয়ার কার্যক্রম। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা। মনোনয়নপত্র তুলতে প্রার্থীদের ব্যস্ততা, চলছে জমা দেওয়ার কাজও।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়ায় প্রশাসন। তবে শেষ মুহূর্তে আরও একদিন এই সময়সীমা বাড়ালো কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার থেকে চলছে জমা নেয়ার কার্যক্রম। মনোনয়নপত্র বিতরণ ৩/৯/২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে তাদের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকালে মুরাদ চত্বরে প্রচারণা চালান শিবির সমর্থিত প্রার্থীরা। 4টি ভাগে ভাগ হয়ে প্রচারণায় অংশ নেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরাও। আমরা চাই নেতারা এখন যেরকম হচ্ছে সবার কাছে কাছে যাচ্ছে, সবার ডাউন টু আর্থ হয়ে সবার কাছে পৌঁছাচ্ছে, তো নির্বাচনে জেতার পরে যেন তারা ছাত্রদের সাথে কানেক্টেড থাকে। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং তাদের পরামর্শগুলো নিয়েই আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডাকসুর যে প্রচারণা সেগুলো কঠিন করে রেখেছে। এদিকে ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রদল। আহসানুল করিম, সময় সংবাদ। প্রবাসের সময় আরো থাকছে। নীলফামারীর ইপিজেডে শ্রমিক মালিক সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও টিয়ার শেল নিক্ষেপ, নিহত 1, আহত বেশ কয়েকজন। অবরোধ তুলে নিলেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে আবারও রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার ও আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে বুধবার ফের আলোচনা হবে বলেও সিন্ডিকেট সভা শেষে জানানো হয়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা কমানোর আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে 6 ঘন্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন ময়মনসিংহে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন ছেড়ে যায় গন্তব্যে। এর আগে 6 দফা দাবিতে চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক, কোষাধ্যক্ষের কার্যালয় ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে শহরের জব্বারের মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। সেখান থেকে দুপুর 1টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের বের করে দেয়। একই সময়ে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় তালা দেয়া হয়। পরে জনস্বার্থে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা খুলে দেয়া হয়। তবে এখন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রয়েছে কোষাধ্যক্ষের কার্যালয়। আমরা আসলে আন্দোলনটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, একটা সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে চাচ্ছি। সেজন্য আমরা নিঃশর্তভাবে ওনাদের সাথে আলোচনায় বসতে আমরা রাজি হয়েছি। আমাদের প্রশাসন এই যে সুষ্ঠু সমাধানের দিকে একটু এগিয়ে যাবে। যদি না যায় আমরা আমাদের কর্মসূচি পুনরায় আবার চালু করব। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে দুপুর 12টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রক্টর ও নিরাপত্তা প্রধান বাদী হয়ে 98 জনের নাম উল্লেখ করে আরও 1000 অজ্ঞাত আসামির বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে, এজন্য একটি মামলা। সেই মামলাতে আসামির সংখ্যা নাম জানা 98 জন আর নাম অজানা 800 থেকে 1000। ক্যাম্পাসে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে থাকবে যৌথ বাহিনী। এদিকে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সব পরীক্ষা কার্যক্রম। তবে কোনো বিভাগের পরীক্ষায় যদি শতভাগ উপস্থিতি দেখা যায় তাহলে সেই বিভাগের পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে 9 দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে গত 31 আগস্ট সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে চুরি হওয়া অস্ত্র আগামী 48 ঘণ্টার মধ্যে ফেরত না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। তবে মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তবে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হবে বলে মনে করেন তিনি। সর্বপার্টি গ্রাহ্য একটা সিদ্ধান্ত। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া আক্তার এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জানান, সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। গত শুক্রবার সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায় নুরুল হক নূরের ওপর। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকেও মারধর করতে দেখা যায় ডাকসুর সাবেক এই ভিপিকে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে জিএম কাদের সহ শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। গত শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিচারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টির ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। প্রবাসের সময় আরো থাকছে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৪০০। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। সুদানে ভূমিধসে অন্তত ১,০০০ প্রাণহানি। নীলফামারীর উত্তরা ইপিজেডে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই, নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ সহ ২৩ দফা দাবি নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট কারখানার শ্রমিকরা। সকালে মালিকপক্ষ ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার সেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আর্মির গাড়িগুলোর ওইদিকেই ছিল, যখন গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে, ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে। অবরোধ করছে, এখন সেনাবাহিনী বলছে যে আজকে কোনো আন্দোলন চলবে না, আজ তো অবরোধ চলবে না। যখন গুলি শুরু করছে তখন পাবলিকও গালাগালি করছে, তার মধ্যে কয়েকজন নিহত হয়ে গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে পরিস্থিতি শান্ত থাকার কথা জানায় বিজেপি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে কারখানাটির শ্রমিকরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কক্সবাজারে বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। পরে যৌথ বাহিনীর সহায়তায় গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনাগুলো। এদিকে গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকা। সকাল 10টায় কাফনের কাপড় ও ব্যানার নিয়ে নদী তীরে অবস্থান নেন স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে সেখানে প্রশাসন, বিআইডব্লিউটিএ ও পুলিশ গেলে তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে স্থানীয়দের ছোড়া ইট পাটকেলে আহত হন পুলিশ সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগিয়ে গেলে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। এই সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে ফের শুরু হয় কথা কাটাকাটি। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। তবে নিয়ম না মেনে উচ্ছেদ কার্যক্রম চলছে বলে অভিযোগ দখলদারদের। বলতেছে যে হাইকোর্টের অর্ডার আছে, ওনারা কোনো হাইকোর্টের অর্ডারও আমাদের দেখাইতে পারে না এই পর্যন্ত। বিআইডব্লিউটিএ বলছে নদীর 50 একর জমি অবৈধ দখলে রেখেছে উন্নয়ন ইন্টারন্যাশনাল। প্রথমে আসার পরে মানুষ অনেকে না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছে। ওনাদের ভাষ্যমতেই 50 থেকে 60 একর জমি আমরা এক্সকেভেশন করে নদীর জায়গায় আমরা নদীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা কিভাবে মেনে নিলাম? আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
আহসানুল করিম, সময় সংবাদ। মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে শিশু চুরির অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, মঙ্গলবার সকালে 3 মাসের শিশুকে সঙ্গে নিয়ে বের হন মা কানুন আক্তার। অভিযোগ করা হয়, দুপুরে ডিসি রোড এলাকায় তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত। পরে জ্ঞান ফিরলে শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন কানুন আক্তার। খবর দেয়া হয় থানায়। বিষয়টি তদন্ত করে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালের ভেতরে রোগীর চাপ আর বাইরে মশার উপদ্রব, এই দুই মিলে ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম। সংক্রমণ গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেছে। মৃত্যুহারও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। হাসপাতালে শয্যাশায়ী রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস। এডিসের কামড়ে শুরু হওয়া জ্বর এখন আতঙ্ক সবার কাছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার প্রায় 3 গুণ। চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তবে মৃত্যুহার তুলনামূলক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে। কীট তত্ত্ববিদরা বলছেন, বৃষ্টি আর ভ্যাপসা গরম এই দুই মিলিয়েই এডিস মশার প্রজননের পরিবেশ তৈরি হচ্ছে। মশক নিধনে জনসম্পৃক্ততা জরুরি। প্রান্তিক পর্যায়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। যারা স্প্রে মেশিন চালান, ফগার মেশিন চালান, তাদেরকে ট্রেন করতে হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আবহাওয়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 31.39 বিলিয়ন ডলার। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ এখন 26.40 বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত 28 আগস্ট পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ ছিল 31.18 বিলিয়ন ডলার। এদিকে নিলামে 8 ব্যাংক থেকে 47.50 মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশকে জলবায়ু মোকাবেলায় সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও দিনব্যাপী বায়োফিলিয়া উৎসব ঘিরে জলবায়ু, সংস্কৃতি ও উন্নয়নের সমন্বিত ভবিষ্যৎ কৌশল সম্পর্কে জানালেন সরকারের 3 উপদেষ্টা। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিদেশি সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের সামর্থ্যের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা। পরবর্তীতে জ্বালানি উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের দিকে নজর রেখে দেশে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা চলছে। এছাড়াও দেশে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধির কথা জানান নৌ উপদেষ্টা। রাজধানীর আলোকিতে আয়োজিত এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের বড় ধরনের সহযোগিতার কথা জানান EU রাষ্ট্রদূত মাইকেল মিলার। The European Union is your steadfast partner in this work, supporting resilience, clean energy and inclusive growth as this dynamic country in transition moves forward towards free and fair elections. Ladies and gentlemen, we strongly encourage you to take the ideas and inspiration from today and turn them into tangible action. We are working on bringing in electric buses and also what you call electric trains. So we are trying to what you call minimize the environmental footprint and then reduce the carbon emission. But these will take a little bit longer than the time that we have for this government. We are also trying to make compliance, and as far as concerned, so that the biofuel is less and less used. We should go for solar. দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1400 ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 3000। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাটছাঁটে
জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম, মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ, হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকার দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে, হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালি থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালেও 8 মাস ধরে টাকা পাননি 2000 প্রবাসীর পরিবার। 12 কোটি টাকার বেশি অর্থ আটকে বিপাকে পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন 92টি মানি এক্সচেঞ্জ। দূতাবাসে অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্সে ইতালি ষষ্ঠ গুরুত্বপূর্ণ দেশ। গত 12 বছর ধরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ বৈধভাবে টাকা পাঠাচ্ছিল, যা বাংলাদেশের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির মালিকানাধীন। কিন্তু গেল 16 জানুয়ারি থেকে প্রায় 2000 প্রবাসীর পাঠানো 12 কোটি টাকার বেশি আটকে দেয় ব্যাংকটি। সাধারণত 2 দিনে পৌঁছানো অর্থ 8 মাসেও পরিবারগুলোর হাতে আসেনি। এতে হতাশ হয়েছেন প্রবাসী ও বাংলাদেশি মালিকানাধীন মানি এক্সচেঞ্জগুলো। আমরা বাংলাদেশ সরকার অথবা যারা এই রিলেটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক যারা কর্মরত আছেন সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যত দ্রুত সম্ভব আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা এজেন্ট টপ এজেন্ট গুলা আমাদের সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আমরা চাই এইরকম প্রবাসীদের এই সত্যিকার অর্থে কষ্টের টাকাটা যেন ফেরত পায়। এই ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য আমরা কয়েকজন এখানে আসছি, এজেন্ট যারা আছি। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে প্রতিনিধি আছে তারা যদি এটাকে যদি তাদের আমলে না নেয় বা এই সমস্ত প্রতারণা করে যদি পার হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা সবসময় কমে যাবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কমিউনিকেশন আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি, ব্যাংকিং ডিভিশনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আমাদের জানিয়েছে যে দে আর ওয়ার্কিং অন ইট, বাট এর বাইরে আর কোনো কিছু আমাদের সাথে শেয়ার করে নাই। ভুক্তভোগীরা মিলান কনসুলেট জেনারেল ও রোম দূতাবাসে স্মারকলিপি দিলেও মেলেনি কোনো সমাধান। প্রবাসীরা বাংলাদেশ ব্যাংক ও সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সময় সংবাদ, ইতালি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী সিউলে প্রেসিডেন্ট কার্যালয়ে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। প্রেসিডেন্ট লি জে মিয়ং স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূতকে। বাংলাদেশ কোরিয়া সম্পর্ক উন্নয়নের উপর আলোচনা করেন তারা। এ সময় প্রেসিডেন্ট লিকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। রোহিঙ্গা ঢলের 8 বছর পেরোলেও ফেরানো যায়নি একজনকেও, উল্টো এখনও চলছে অনুপ্রবেশ। বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আগের চ্যালেঞ্জগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু সংকট, যা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল করে তুলেছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পেরিয়ে গেছে 8 বছর। বিশ্বের অন্যতম আলোচিত এই মানবিক সংকট সামাল দিতে অনেক ক্ষমতাধর দেশ ও সংস্থা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসনে নেই কোনো অগ্রগতি। এতদিনে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, উল্টো এখনও অনুপ্রবেশ ঘটছে সীমান্তের ওপার থেকে।
বিশ্লেষকরা মনে করেন জটিল ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সহযোগিতায় ঘাটতির মতো পুরনো চ্যালেঞ্জগুলো যেমন রয়েছে, তেমনি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান, অভ্যন্তরীণ সংঘাতের মতো নতুন নতুন ইস্যু যুক্ত হওয়ায় আরও জটিল হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। সেক্ষেত্রে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কেবল বাংলাদেশের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন প্রভাবশালী দেশগুলোর কার্যকর ভূমিকা আর বাস্তবমুখী উদ্যোগ। বস্তুগত অর্থে অবস্থার কোনো পরিবর্তন নাই। চীন, ভারত, রাশিয়া যদিও তারা মুখে বলে রোহিঙ্গা সমস্যার সমাধান বা প্রত্যাবাসন দরকার, কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভূকৌশলগত লক্ষ্য থাকার ফলে এই বিষয়টাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মোবিলাইজ করার, সমন্বিত করার যে প্রয়াসটা আমরা করছি, সেই প্রয়াসে এখন আমরা সফল হতে পারিনি। আন্তর্জাতিক চাপ প্রয়োগের যে ব্যবস্থাটার প্রতি আমাদের আগ্রহ আছে, সেখানে চীন, রাশিয়া আমাদের সাথে সহমত নয়। এই অঞ্চলের ভূ রাজনীতি অতীতের চেয়ে আরো বেশি সেটা সংকটটা বেড়েছে বলে মনে হয়। বিভিন্ন সশস্ত্র সংঘাতগুলো বেড়েছে, সেটাও একটি এখনকার পরিবর্তন। আগের যে বাধা তা ছিলই, তার সাথে উপর্যুপরি যুক্ত হয়েছে যুদ্ধাবস্থা এবং ভূ রাজনীতির জায়গা। এর মধ্যে অস্ত্র বাজারেরও একটা ভূমিকা রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের মধ্যে। তারা বলছেন, প্রথাগত কূটনীতি এড়াতে চাইলে জাতীয়ভাবে ঐক্যমত্য থাকা প্রয়োজন। আপাত দৃষ্টিতে এটা একটা ভালো কৌশল, যদিও এটা যারা বিশ্লেষণ করছেন তাদের মধ্যে দ্বিমত আছে। ভালো কৌশল এই জন্য যে আমরা এখনো নিশ্চিত না যে কারা পুরোপুরি ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, কাজে আমরা দুটো চ্যানেলই ওপেন রাখার চেষ্টা করছি। আরাকান আর্মির দিক থেকে এমন কোনো বক্তব্য আসেনি যে তারা রোহিঙ্গাদেরকে নিতে আগ্রহী। আর 2 নম্বর, আমরা তাদের সাথে সংযুক্ত হলে সেখানে আমার পররাষ্ট্রনীতির প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে, সেখানে পরিবর্তনের প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি ব্যাপারে জাতীয়ভাবে যারাই স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে তবে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া প্রয়োজন। কারণ তা না হলে এগুলো কনসিকুয়েন্স তৈরি হতে পারবে এবং সেই কনসিকুয়েন্সটার জন্য তখন কে দায়ী হবে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু পরিস্থিতি আরো জটিল রূপ নিচ্ছে, তাই এগোতে হবে সতর্কতার সঙ্গে কৌশলগত সব দিক বিবেচনায় নিয়ে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। খেলার খবর। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছেন, বিপিএল কিংবা ঘরোয়া লিগের ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে থাকবে তার বোর্ড। এনসিএল এর আগে অঙ্গীকারনামায় সই করে খেলতে হবে ক্রিকেটারদের। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। গুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলার আগ্রহ আগেই জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে থাকতে বেছে নিতে চেয়েছিলেন এনএসসির কোটা, তবে সপ্তাহ পার না হতেই নিজের অবস্থান পাল্টেছেন বর্তমান সভাপতি। আগামী মাসে বিসিবি নির্বাচন, তার অধীনেই গঠন করা হবে নির্বাচন কমিশন। এবার বুলবুল নিজেই দিলেন নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা। ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। যে সম্ভাবনা আমাদের আছে, সেই সম্ভাবনাটা যেহেতু শুরু করেছি, এর একটা নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করার জন্য আমি মনস্থির করেছি যে আমি কন্টিনিউ করতে চাই। বিপিএল এর ফিক্সিং ইস্যু দেশের ক্রিকেটের আলোচিত টপিক। অভিযুক্তদের শাস্তি দেওয়ার বিষয়ে বিসিবি গঠন করেছে 4 সদস্যের কমিটি। তবে সেই কমিটিতে কারা থাকবেন আর ভবিষ্যতে এই ফিক্সিং বন্ধে বিসিবি বা নেবে কি ধরনের পদক্ষেপ? এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেড ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। সিলেটের সিরিজ জয়ের পর এবার হোয়াইট ওয়াশের সুযোগ। তৃতীয় ও শেষ টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে লিটনরা। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়।
সিলেটে ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা টানা 3 সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে। পারিপার্শ্বিক চাপ কম থাকায় একটু ঘোরাঘুরি করাই যায়। টিম হোটেলেও উৎসব মুখর পরিবেশ। কেক কেটে শামীম পাটোয়ারির জন্মদিন পালন করেছেন সতীর্থরা। সিরিজের ফলাফলের হিসেবে শেষ ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2 ম্যাচে মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের। টাইগাররা ছিলেন শিকারী আর ডাচরা হয়েছেন শিকার। লাক্কাচুরায় শেষটাও রাঙাতে চান লিটনরা। এশিয়া কাপের আগে অনেক হিসেব নিকেশ আছে কোচিং প্যানেলের। শেষ ম্যাচটায় জয়ই মুখ্য ব্যাপার হওয়ার কথা নয়। প্রথম 2 টি-20-তে একাদশে না থাকা ক্রিকেটারদের এবার গেম টাইম দেওয়ার সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। শেষ টি-20-তে মাঠে নামার অপেক্ষায় থাকবেন সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি। 16 সদস্যের স্কোয়াডে থাকা এই 3 ক্রিকেটারের খেলা হয়নি এখনও। এশিয়া কাপের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগতে পারে সংযুক্ত আরব আমিরাতের মেগা ইভেন্টে। প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস অত শক্তিশালী নয়। এমন দলের বিপক্ষে জয়ে কিছু আসে যায় না। 2 ম্যাচেই স্বাগতিকদের অ্যাপ্রোচ মনোপুত হয়নি। টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হলো, কেন এশিয়া কাপের মতো ইভেন্টে যাওয়ার আগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে সিরিজ আয়োজন, এমন নানা প্রশ্ন আলোচনা চারিদিকে। যদিও সেসব নিয়ে নাকি মাথা ঘামাতে চায় না দল। 2 ম্যাচে মিডল বা লোয়ার মিডল অর্ডার সুযোগ পায়নি ব্যাটিংয়ের। প্রথমটায় 8 আর দ্বিতীয়টায় 9 উইকেটে জিতেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে বাকিদের ব্যাটিংও দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা। নন্দিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে এটাই হতে যাচ্ছে শেষ ম্যাচ। প্রো ভেলোসিটি ব্যাট পদ্ধতি সহ শটের রেঞ্জ বাড়াতে তার টেকনিকগুলো কতটুকু আয়ত্ত করতে পারলেন ব্যাটাররা, সেটাও দেখার অপেক্ষায় থাকবেন সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। বানচালের ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ 7 দলের। শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি। শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। এবং বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।